ঢাকাতে গত ৯ মাসে অর্থাৎ ২৭০ দিনে ৫৪৩টি দাবি আদায়ের আন্দোলন হয়েছে, মানববন্ধন হয়েছে, মিছিল হয়েছে। অর্থাৎ প্রতিদিন প্রায় ২টি আন্দোলনের ঘটনা ঘটেছে ঢাকাতে। একদিনে সর্বোচ্চ ১৭টি আন্দোলনের ঘটনা ঘটেছে এবং ১৭টি পয়েন্টে সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। ঢাকা যেন আন্দোলনের শহর। আজ এখানে আন্দোলন, কাল ওখানে আন্দোলন। এভাবেই ঢাকায় যার যা দাবি আছে সেই দাবির পক্ষে বিক্ষোভ বা সড়ক অবরোধ করতে নেমে পড়ে একজন ব্যক্তি হোক, সে ১০ জন ব্যক্তি হোক অথবা ১০,০০০ ব্যক্তির সংগঠন হোক। এভাবেই দাবি আদায়ের আন্দোলন চলছে গত ৯ মাস ধরে। সর্বশেষ আজকের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকে, দাবি আদায়ের যে আন্দোলনকে কেন্দ্র করে মাহফুজ আলম, তথ্য এবং সম্প্রচার অধিদপ্তরের মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমকে বোতল নিক্ষেপের ঘটনাও ঘটেছে। দাবি আদায়ের আন্দোলন যেন ঢাকাকে ছাড়ছে না। প্রতিদিনই কোথাও না কোথাও এই আন্দোলনের ঘটনা ঘটছে। এ নিয়ে পুলিশ যেমন ব্যতিব্যস্ত হয়ে রয়েছে, বিভিন্ন ধরনের পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটছে, তেমনি রাজধানীতে মানুষ জিম্মি হয়ে পড়ছে। হসপিটালগুলোতে মানুষ যেতে পারছে না, রোগী নিয়ে সড়কে আটকা পড়ছে, লাশ নিয়ে মানুষ তার দাফন কাফনের জন্য যেতে পারছে না, সড়কে আটকা থাকছে ঘন্টার পর ঘন্টা। রাজধানীতে যেন বসবাস অনুপযোগী হয়ে পড়ছে দিন দিন। আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তাদের মূল ৩টি দাবি নিয়ে তারা আজকের আন্দোলন করছে এবং লং মার্চ যমুনা, সেই আন্দোলন করে তারা তাদের ক্যাম্পাস জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে যমুনার দিকে লং মার্চ করে এসেছিল। পথে পুলিশ তাদের বাধা দেয়, এরপর সংঘর্ষের ঘটনা ঘটে পুলিশের সঙ্গে। সন্ধ্যায় তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম এসব শিক্ষার্থীদের সঙ্গে একটি সংলাপ বা ডায়লগ বা তাদের সরকারের অগ্রগতি বা সরকারের বার্তা জানানোর জন্য গিয়েছিলেন, কিন্তু মাহফুজ আলমের উপরে সেখানে দূর থেকে একটি বোতল নিক্ষেপ করা হয় এবং তার মাথায় এসে বোতলটি লাগে। তিনি কথা না বলে সেখান থেকে চলে আসেন। এরপরও তাকে কটাক্ষ এবং তুচ্ছ তাচ্ছিল্য করে ভুয়া ভুয়া বলে স্লোগান দেয় শিক্ষার্থীরা। যদিও পরবর্তীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা তারা এজন্য দুঃখ প্রকাশ করেছেন এবং তারা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা করেছেন। কিন্তু মাহফুজ আলমকে যেভাবে বোতল নিক্ষেপ করা হলো এবং তার উপরে যে এই বোতলের নিক্ষেপের ঘটনা ঘটল, এটি নিয়ে দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা এবং এর অনেকে নিন্দা জানাচ্ছেন। এবং আমরা দেখলাম যে এনসিপির পক্ষ থেকে এনসিপির শীর্ষ নেতারা কথা বলছেন, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এর প্রতিবাদ জানিয়েছেন। হাসনাত আবদুল্লাহ, এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক, তিনি তার স্ট্যাটাসে বলেছেন যে এই ধরনের হামলা এটা গ্রহণযোগ্য নয়। শান্তিপূর্ণ দাবি দেওয়ার জন্য শান্তিপূর্ণ যে কোনো কর্মসূচি তিনি সমর্থন করেন, তবে এরকমের কোনো হামলা বা নাশকতা তিনি সমর্থন করেন না। এছাড়াও তিনি আরেকটি বিষয় নিয়ে কথা বলেছেন যে যে কোনো আন্দোলনের মুখে ছাত্র জনপ্রতিনিধিদের সেখানে ঠেলে দেওয়া হচ্ছে, এটিরও তিনি সমালোচনা করেছেন সরকারের। এছাড়াও আমরা দেখেছি যে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন জন কথা বলছেন। সরকারের একজন দায়িত্বশীল লোক এবং তিনি একজন উপদেষ্টা, তাকে এভাবে হামলা করা তার উপরে এটি কোনোভাবে গ্রহণযোগ্য না।
এখানে এবং মাহফুজ আলম নিজেও ইনি এই হামলার বিষয়ে বলেছেন যে এই হামলার সঙ্গে তা এই শিক্ষার্থীরা, আন্দোলনকারী শিক্ষার্থীরা কেউ নয়, এখানে তৃতীয় কোনো পক্ষ এই হামলাটি করেছে তার উপরে। এবং তিনি আইনশৃঙ্খলা বাহিনী এবং গণমাধ্যমকে অনুরোধ করেছেন যে বিষয়টি দেখার জন্য যে কেন এবং কারা এই আন্দোলনের মধ্যে ঢুকে পড়েছে। যারা আন্দোলনের মধ্যে এরকমের তৃতীয় পক্ষ ঢুকে পড়েছে তাদেরকে বাদ দিয়ে কর্মসূচি বা আন্দোলন করার জন্য আহ্বান জানিয়েছে মাহফুজ আলম। আমরা দেখতে পাচ্ছি যে আন্দোলন যে হচ্ছে এবং দাবি আন্দোলনের এই কর্মসূচিগুলো দিন দিন সহিংসতার দিকে রূপ নিচ্ছে এবং ঢাকার রাজধানীর ঢাকার রাস্তায় প্রায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের এই সংঘর্ষের ঘটনা ঘটছে এবং যে কোনো কিছু হলেই, আন্দোলন হলেই শাহবাগ এবং যমুনা এবং প্রেস ক্লাবের দিকে সবাই চলে আসেন। এই বিষয়টি নিয়ে আমরা আজকে দেখলাম যে মাহফুজ আলম বলেছেন যে আর কোনো কাউকেই যমুনার মুখে আসতে দেওয়া হবে না, যে করেই হোক আইনশৃঙ্খলা বাহিনী তা প্রতিরোধ করবে। কিন্তু এর আগে আমরা দেখলাম যে দুপুরে এবং রাত পর্যন্ত ছিল নার্সিং এর স্টুডেন্টরা, তারাও বিভিন্ন দাবি দাওয়া নিয়ে শাহবাগ অবরোধ করেছে। আপনারা জানেন যে শাহবাগের আশেপাশে অন্তত 6টি গুরুত্বপূর্ণ হাসপাতাল রয়েছে। এই হাসপাতালগুলোতে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে রোগী নিয়ে আসেন রোগীরা এবং তারা কেউ ঢাকা মেডিকেলে যায়, তারা কেউ পুরাতন পিজি বা বর্তমান বাংলাদেশ মেডিকেলে যায়, তারা কেউ আপনার বারডেমে যায়, তারা কেউ ইব্রাহিম কার্ডিয়াকে যায়, তারা কেউ এছাড়াও আপনারা জানেন যে সেগুনবাগিচাতে কয়েকটি হাসপাতাল রয়েছে এবং এছাড়াও এই এলিফ্যান্ট রোড দিয়ে ল্যাবএইডের দিকে যাওয়ার যে পথটি সেটিও বন্ধ ছিল। এতে আমরা দেখেছি যে অনেক রোগী আজকে সড়কে তাদের রোগী নিয়ে আটকা পড়েন এবং তারা অনুনয় বিনয় জানান আন্দোলনকারীদের কাছে, কিন্তু দেখা যাচ্ছে যে রোগীরা ঘন্টার পর ঘন্টা পথেই থাকছেন, তারা হসপিটালে যেতে পারছেন না। এই সড়কগুলোর গুরুত্ব বিবেচনা করেও এই সব জায়গায় আন্দোলন না দেওয়ার জন্য বা আন্দোলনে কর্মসূচি না দেওয়ার জন্য ঢাকার সচেতন নাগরিক এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আহ্বান জানিয়েছেন। কিন্তু আজকের আমরা দেখতে পাচ্ছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় তাদের কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে এবং নার্সিং ইনস্টিটিউটের যে বা নার্সিং কলেজের যে শিক্ষার্থীরা রয়েছে তারাও দেখেছি যে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। তার মানে মনে হচ্ছে যে প্রতিদিনই এই যে গুরুত্বপূর্ণ নগরীর জায়গাগুলো সেগুলো আন্দোলনকারীদের দখলেই থাকছে। এ নিয়ে মানুষের দুর্ভোগ এবং ঢাকা শহর এমনিতেই যানজটের শহর, সেখানে আরো যাতায়াত করা মানুষের জন্য দুরূহ হয়ে পড়েছে। এই থেকে পরিত্রাণের উপায় আসলে কারোরই জানা নাই। আমরা দেখতে পাচ্ছি দিন দিন বাংলাদেশের যে রাজনৈতিক সংকট, বাংলাদেশের যে প্রাতিষ্ঠানিক যে সংকটগুলো সেগুলো আরো ঘনীভূত হচ্ছে এবং নিয়ে সমালোচনা হয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে। কিন্তু বিষয় হচ্ছে যে এই যে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে দাবি সেটি বাস্তবায়নের জন্য একটা নির্দিষ্ট সময় দেওয়া প্রয়োজন, অর্থাৎ সেটা সংলাপ বিভিন্ন মন্ত্রণালয় কেন্দ্রিক রয়েছে এবং স্টুডেন্ট এবং বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংলাপ করেই আগামী বাজেটের পরে ইউনিভার্সিটির জন্য বাজেট বানানো হবে। কিন্তু শিক্ষার্থীরা চাচ্ছে তাৎক্ষণিক যে কোনো সিদ্ধান্ত নিতে হবে, তাদের দাবি দেওয়া মেনে নিতে হবে। এতে আরো সংকটের দিকে যাচ্ছে এবং আজকে মাহফুজ আলমের উপরে যে হামলা হলো, মনে হচ্ছে যে আগামীকালকের যদি শিক্ষার্থীরা রাজপথে নামে তাহলে হয়তোবা পুলিশ আরো অ্যাকশনের দিকে যেতে পারে। এছাড়াও নার্সিং এর যে শিক্ষার্থীরা রয়েছে তারাও শাহবাগে পুনরায় কর্মসূচি দেওয়ার ঘোষণা রয়েছে। তো নানাবিধ এই আন্দোলনে ব্যতিব্যস্ত থাকা পুলিশ বাহিনী কালকে আগামী দিনে আরেকটি শঙ্কা নিয়ে হয়তো শুরু হবে। আবার ঢাকার মানুষ রাস্তায় ঘন্টার পর ঘন্টা তার গাড়িতে অথবা রোদে কোথাও দাঁড়িয়ে থাকবে। এই দুর্ভোগ থেকে রাজধানীবাসী দ্রুত মুক্তি পাক সে আশা রেখে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।